হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজ থেকে শুরু করছি ক্লাস 12-এর সাতটা বই থেকে প্রবলেম সেটের অঙ্কের সমাধান। আজকে আমরা করব তড়িৎ চুম্বকত্ব অধ্যায় থেকে লেভেল 1-এর যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান। চলো তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা করব কোশ্চেন নম্বর 1 থেকে। 1 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি দীর্ঘ রুজু পরিবাহী তারের মধ্য দিয়ে 10 এম্পিয়ার প্রবাহ যাচ্ছে। তারটি থেকে 2 সেমি ও 5 সেমি দূরে অবস্থিত বিন্দুগুলিতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান ওরস্টেড এককে নির্ণয় করো। ওরস্টেড এককে আমাদের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এখানে কি কি তথ্য দেওয়া আছে আগে আমরা এগুলো লিখে নিই। একটা তার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই দেওয়া আছে আমাদের 10 এম্পিয়ার। আর কি দেওয়া আছে, তারটি থেকে আমাদের 2 সেমি আর 5 সেমি দূরে। তাহলে এই অঙ্কটার দুটো পার্ট হবে, আমরা দুটো পার্ট করে নিলাম। প্রথমত হচ্ছে বলেছে তারটি থেকে 2 সেন্টিমিটার দূরে, তাহলে এটাকে ধরলাম আমি R1 দূরত্বটা, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। এটাকে মিটারে করে নিব, 2 × 10⁻² মিটার। এখানে আমাদের চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আগে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব, তারপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দীর্ঘরুজু পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের যে রাশিমালা জানি, আমরা লিখব, আমরা জানি অসীম দৈর্ঘ্যের অসীম দৈর্ঘ্য তো দেওয়াই আছে। অসীম দৈর্ঘ্যের রুজু পরিবাহী তারের জন্য, অসীম দৈর্ঘ্যের রুজু পরিবাহী তারের জন্য তার থেকে R1 দূরত্বে চৌম্বক ক্ষেত্র এটাকে ধরলাম B1 সমান আমরা জানি এই ফর্মুলাটা কি হয়, μ0/4π2I/R। তাহলে এখানে যে R সেটা হয়ে যাবে কি R1। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের R1। এবার এই রাশিগুলো আমরা পুট করব। μ0 এর মান আমরা জানি 4π × 10⁻⁻7। এই μ0 এর মানটা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখো। μ0 = 4π × 10⁻7। 2, তারপরে I এর মান 10, তারপরে 4π, নিচে আছে R1 কত, 2 × 10⁻²। এইবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। 4π কেটে যাবে, 2 দিয়ে 2কে কেটে যাবে, এই 10টা উপরে চলে যাবে, 10⁻²টা উপরে চলে গেলে এটা হয়ে যাবে 10⁻3, এখানে আছে 10⁻7, তাহলে হবে আমাদের টোটাল 10⁻4 টেসলা। এটা যে ইউনিটে বের হবে তা হচ্ছে টেসলা। ওকে, এটা বের হলো আমাদের চৌম্বক ক্ষেত্রের মান। আমাদের বের করতে বলছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান। এবার আমরা চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক জানি। আমরা জানি যে V = কি হয়, μ0H। এটাকে আমি B1 লিখলাম, এটাকে H1 লিখলাম। আমরা H1টা নির্ণয় করব। অতএব H1 = B1/μ0। B1টা কত আমরা বের করেছি, 10⁻4,
আর মিউ জিরো এর মান আবার আমরা বসাবো 4 পাই ইন্টু 10⁻⁻ কত -7। তাহলে এটা করলে হবে 1/4 পাই, এই 10⁻⁻7টা উপরে গেলে প্লাস হয়ে যাবে, এখানে -4 আছে, তাহলে শুধু থাকছে 10⁻3। এবার চৌম্বক প্রাবল্যের একক কী হবে? এম্পিয়ার পার মিটার, এম্পিয়ার পার মিটার। ওকে, এরপরে এটাকে আমাদের পরিণত করতে হবে ওরস্টেডে। এই H1কে যদি আমরা ওরস্টেডে পরিণত করি তাহলে 1/4 পাই ইন্টু 10⁻³ একে গুণ করতে হবে 4 পাই ইন্টু 10⁻³ দিয়ে, তাহলে এটা পরিণত হবে ওরস্টেডে। এবার তাহলে কি হচ্ছে, এই 4 পাই কেটে যাবে, এখানে 10⁻+3, এখানে 10⁻³ তাহলে শুধুমাত্র থাকবে এটাও কেটে যাবে 1। তাহলে উত্তর হলো 1 ওরস্টেড। তাহলে H1 এর মান আমরা পেয়ে গেলাম কত? ওরস্টেড এককে 1 ওরস্টেড। তাহলে আমাদের যে অঙ্কটি দেওয়া ছিল তাতে 2 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান ওরস্টেড এককে কত বের হয়েছে? 1 ওরস্টেড। ওকে, এবার আমরা করব সেকেন্ড পার্টটা, যেখানে আই তো একই, হ্যাঁ, এখানেও আই সমান সমান কত বের হবে? আই সমান সমান 10 এম্পিয়ারই হবে। আর R1 এর বদলে এখানে লিখবো আমরা R2টা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটারকে মিটারে পরিণত করে নিব, 5 ইন্টু 10⁻² মিটার। এখানেও আমরা চৌম্বক ক্ষেত্র বের করব, তাহলে এই কথাটা এখানেও হবে। তাহলে আমরা সরাসরি লিখছি B2 = μ0/4 পাই ইন্টু 2I/R2। ওকে, 2I/R2। এরপরে মানগুলো বসাবো। μ0 এর মান 4 পাই ইন্টু 10⁻⁻7, 2I এর মান 10, এখানে আবার 4 পাই, R2 এর মান 5 ইন্টু 10⁻², 4 পাই কেটে যাবে। আচ্ছা, তারপরে আমরা কি করব, এখানে 10⁻² উপরে গেলে হচ্ছে এটা আমাদের উপরে গেলে হয়ে যাবে 10, এটা 10, এটা 2, 10⁻3। তাহলে এখানে থাকছে 2/5, তাই না? 2/5 ইন্টু 10⁻⁻4, এটা 2 আর 1 3, -7, তাহলে -4। এটা বের হলো কিসে? এটা বের হলো টেসলাতে। এবার আমাদের করতে হবে কিসে? প্রাবল্য। আবার এই সম্পর্কটা লিখব, আমরা জানি B2 = μ0 H2 = B2/μ0। B2 এর মান কত? 2/5 ইন্টু 10⁻⁻4। আর μ0 এর মান 4 পাই ইন্টু 10⁻⁻7। তাহলে এখানে কি থাকছে? এটা কি এককে বের হবে? এটা বের হবে হচ্ছে এম্পিয়ার পার মিটার। এটা চলে যাবে উপরে, তাহলে থাকছে, আচ্ছা, এই 2/5 এটাকে করে দিলে, ভাগ করে দিলে আমরা পাবো 0.4, তাই না? 0.4। এটা পাবো হচ্ছে ইন্টু 10⁻³ উপরে গেলে প্লাস হয়ে যাবে, আর নিচে থাকছে 4 পাই, এম্পিয়ার পার মিটার। এটাকে এবার পরিণত করতে হবে ওরস্টেডে। আবার গুণ করব আমরা 0.4 ইন্টু 10⁻³ পাই, একে গুণ করব 4 পাই ইন্টু 10⁻³ দিয়ে, তাই না? আমাদের এম্পিয়ার মিটার থেকে ওরস্টেডে যেতে 4 পাই ইন্টু 10⁻³ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এই 4 পাই কেটে গেল, 10⁻³ 10⁻+3 কেটে গেল, থাকছে 0.4 ওরস্টেড। তাহলে সেকেন্ড পার্টটার উত্তর হয়ে গেল 0.4 ওরস্টেড, ঠিক আছে? তাহলে 1 নম্বর কোশ্চেনের সমাধান আমাদের হয়ে গেল। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 2। একটি বৃত্তাকার তার কুণ্ডলীর ব্যাসার্ধ 25 সেন্টিমিটার,
কুণ্ডলীর মধ্য দিয়ে 3 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে কুণ্ডলীটির কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান হয় 3.77 ওরস্টেড। কুণ্ডলীর পাক সংখ্যা কত? এখানেও চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান ওরস্টেড এককে দেওয়া আছে, কিন্তু এটাতে একটা সুবিধা হলো যে আমাদের সরাসরি ওরস্টেড এককে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার একটা ফর্মুলা জানা আছে। সেই ফর্মুলাটা বসিয়ে দিয়ে আমরা সহজে এটাকে করতে পারবো। কোশ্চেন নাম্বার 2, এখানে কি কি দেওয়া আছে? তার কুণ্ডলীর ব্যাসার্ধ আর সমান সমান 25 সেন্টিমিটার। আমরা সিজিএস পদ্ধতিতেই করব। আইটা এম্পিয়ার এককেই থাকবে, 3 এম্পিয়ার। আর এইচ এর মান দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান 3.77 ওরস্টেড। আমাদের বের করতে হবে কুণ্ডলীর পাক সংখ্যা এন সমান সমান কত, সেটা আমাদের বের করতে হবে। এবার আমরা জানি সিজিএস পদ্ধতিতে ওরস্টেড এককে কোনো বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান H = 2 পাই NI বাই 10R। এই ফর্মুলাটা শুধুমাত্র বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি 2 পাই NI বাই 10R। ওকে, 2 পাই NI বাই 10R। না হলে আমরা নর্মালি যে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে প্রথমে চৌম্বক ক্ষেত্র, তারপর সেটাকে ওরস্টেড এককে নিয়ে গিয়েও করতে পারতাম। আমরা এই ফর্মুলাটা দিয়েই সহজে করে নিব, 2 পাই NI বাই 10R। তাহলে এখানে মানগুলো বসাবো। 2 পাই এন এর মান আমরা এন এর মান বের করব। তারপরে আই সমান সমান 3, 10 আর হচ্ছে 25। এটা সমান সমান হলো এইচ। আমরা এনটা বের করব, তাই তো? তাহলে যদি আমরা এনটা বের করি, তাহলে এই পার্টটা এখানে থাকছে 2 পাই এন ইন্টু 3 সমান সমান এইচ। এটা গুণ করে দিলে হয়ে যাবে 250 ইন্টু 250। অতএব এন = এইচ ইন্টু 250 বাই 2 পাই ইন্টু 3। হ্যাঁ, এরপরে এইচ এর মানটা হচ্ছে 3.77 ইন্টু 250 2 ইন্টু 22। এখানে 7 ছিল, তা 7টা চলে যাবে উপরে, এখানে 3। যদি আমরা এইগুলো ক্যালকুলেশন করি তাহলে 49.98 এরকম পাবো। হ্যাঁ, এটা সিমিলারিটি হিসাবে 50 হবে। তাহলে হলো 50, এন এর মান 50। হ্যাঁ, এটাই হবে আমাদের উত্তর। ওকে, তাহলে 2 নম্বর অঙ্কের উত্তর হবে 50। কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 50। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 3। একটি অনুভূমিক বৃত্তাকার তার কুণ্ডলীর ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, পাক সংখ্যা 200। কুণ্ডলীটির মধ্য দিয়ে 3 এম্পিয়ার প্রবাহ গেলে কুণ্ডলীর কেন্দ্রে উৎপন্ন চৌম্বক আবেশের মান নির্ণয় করো। চৌম্বক আবেশের মান নির্ণয় করতে হবে। এখানে উত্তরটা টেসলায় দেওয়া আছে, তাহলে সহজেই এটা হয়ে যাবে। আমাদের কি কি দেওয়া আছে? ব্যাসার্ধ আর সমান সমান 6 সেন্টিমিটার। এটাকে মিটারে করে নেব, 6 ইন্টু 10⁻² মিটার। পাক সংখ্যা n = 200। আর কি দেওয়া আছে? আই কারেন্ট দেওয়া আছে 3 এম্পিয়ার।
আমাদের বের করতে হবে চুম্বক ক্ষেত্র। আমরা জানি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান B ইজিক্যাল টু μ0 Ni/2r, তাই না? μ0 Ni/2r এটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। μ0 n হচ্ছে পাক সংখ্যা, সাধারণত μ0 I/2r হয়। যদি পাক সংখ্যা বেশি থাকে, এটা হচ্ছে একটা কুণ্ডলীর জন্য হতো μ0 I/2r, n সংখ্যক পাকের জন্য হয়ে যাবে μ0 Ni/2r। ওকে, এটাই আমাদের নির্ণয় করতে হবে। μ0 এর মান বসাও। μ0 কত? 4 পাই ইন্টু 10⁻⁻7, n এর মান 200, I এর মান 3, 2, r এর মান 6 ইন্টু 10⁻²। আচ্ছা, তাহলে 3 দিয়ে এটাকে কেটে দেব, থাকলো 2, এই 2 এর সঙ্গে এই 4কে কেটে দেব। তাহলে কি থাকছে উপরে? পাই এর মান 22/7 বসিয়ে দিই। 22/7 ইন্টু উপরে থাকছে 10⁻⁻7। আচ্ছা, এটা একবার লিখে দিলাম 10⁻⁻7। এটাকে আমরা কি করব? 2, এটাকে করি এরকম 2 ইন্টু 10⁻², আর এই 10⁻²টা চলে যাবে কোথায়? উপরে। তাহলে এটাও হয়ে যাবে 10⁻²। তাহলে আমাদের থাকছে কত? 44/7, 22 দুগুণে 44/7, আর এটা হচ্ছে 10⁻⁻7, আর এটা 10⁻⁴, তাহলে হচ্ছে 10⁻⁻3। আর এটা যদি আমরা ভাগ করি, 44কে 7 দিয়ে ভাগ করলে 44/7, 7 6 42, 2 পয়েন্ট নিলে 0, 7 দুগুণে 14, 6 0, 7 8 56, 4। তাহলে হচ্ছে 6.28 ইন্টু 10⁻³ টেসলা এককে এটা বের হবে, তাই না? আমরা SI ইউনিটে করেছি, চুম্বক ক্ষেত্রের মান বের করছি টেসলা, 6.28 ইন্টু 10⁻³ ওকে। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 4। 50 পাকের একটি ঘন সন্নিবিশিষ্ট তারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা 10 এম্পিয়ার এবং কুণ্ডলীর ব্যাসার্ধ 25 ইন্টু 10⁻² মিটার হলে সেটির কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। এখানেও সেম অঙ্ক। n দেওয়া আছে 50, আর কি দেওয়া আছে? I দেওয়া আছে, I 10 এম্পিয়ার, আর দেওয়া আছে ব্যাসার্ধ r 25 ইন্টু 10⁻² মিটার। আমাদের বের করতে হবে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান। এটাও একটা কুণ্ডলী, তাই B এর মান একই হবে। এখনই আমরা যেটা লিখলাম μ0 Ni/2r, তাই না? এবার মান বসাবো। μ0 এর মান 4 পাই ইন্টু 10⁻⁻7, n এর মান 50, I এর মান 10, তারপরে 2, r এর মান 25 ইন্টু 10⁻²। এটাও 10⁻³ অ্যান্সারটা আছে। তাহলে আমরা কি করব? এটা 2, এটা 10, এখানকার একটা 10 আমরা নিয়ে নেব। তাহলে এরকম করে লিখছি 4 পাই ইন্টু 10⁻⁻7, এটা হচ্ছে 5 ইন্টু 10 ইন্টু 10
বাই 2 ইন্টু 25 ইন্টু 10⁻²। তাহলে এই 5 দিয়ে এই 25কে কেটে দিলে হচ্ছে 5, এই 2 দিয়ে এটাকে কেটে দেব, তাহলে হলো 2। তারপরে এইগুলো যাবে উপরে, তাই তো? তাহলে হচ্ছে আমাদের এখানে 2 ইন্টু 22 ইন্টু এগুলো থাকছে কত 10⁻², এখানে এখানে একটা 10, এখানে একটা 10, তাহলে 2 3 4 ইন্টু এখানে আছে 7 10⁻⁷, আর এটা হয়ে গেলো 10⁻+4, আর নিচে থাকছে 5, তাই তো? আর একটা 22/7, এখানে একটা 7। এরপরে কি 44/35 ইন্টু 10⁻³ 44/35 করে ভাগ করলে যেটা হয় সেটা হবে 1.257। ক্যালকুলেটরে বসালে আমরা এটাই মান পাবো, এটা হচ্ছে টেসলা ইউনিট। 1.257 ইন্টু 10⁻³ টেসলা। 4 নম্বর হয়ে গেল 1.257 ইন্টু 10⁻³ টেসলা। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 5। 314 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারের সাহায্যে তৈরি 2 সেমি ব্যাসার্ধের একটি কুণ্ডলী করা হলো। কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্র প্রাবল্য কত নির্ণয় করতে হবে, তাই না? আমরা করছি 5 নম্বর। তাহলে এখানে তারের দৈর্ঘ্য দেওয়া আছে, তারের দৈর্ঘ্য এল সমান সমান কত 314। এইবার একে কি করা হয়েছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কুণ্ডলীতে পরিণত করা হয়েছে। তাহলে যে কুণ্ডলী তৈরি করা হলো তা ব্যাসার্ধ, কুণ্ডলীর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর সমান সমান 2 সেন্টিমিটার। তাহলে পরিধি কত হবে, পরিধি হয়ে যাবে 2πr সমান সমান 4r2 যদি আমরা বসাই, তাই না? আচ্ছা 4π হয়ে যাবে। তারপরে টোটাল তারের দৈর্ঘ্য হচ্ছে 314, আর আমাদের এক একটা পাকের যে পরিধি সেটা হচ্ছে 4π। এখান থেকে আমাদের আগে বের করে নিতে হবে টোটাল পাক সংখ্যা কত। টোটাল তারের দৈর্ঘ্য এটা, এক একটা পাকের দৈর্ঘ্য এটা, অতএব আমরা লিখব পাক সংখ্যা, মোট পাক সংখ্যা সমান n সমান সমান L/2πr। L হচ্ছে কত 314, আর 2πr মানে 4π। এতটা হচ্ছে আমাদের পাক সংখ্যা। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে কারেন্ট প্রবাহ মাত্রা I = 1 অ্যাম্পিয়ার। আমাদের কেন্দ্রে তড়িৎক্ষেত্র নির্ণয় করতে হবে। এখানে ব্যাসার্ধটা কত 2 সেন্টিমিটার, এটাকে মিটারে করে নিই, 2 ইন্টু 10⁻² মিটার। কেন্দ্রে চৌম্বকক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে, বাকি তো একই। আমরা জানি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্র প্রাবল্যের মান B = μ0 Ni/2r, তাই না? μ0 এর মান বসাও 4π ইন্টু 10⁻⁷, n এর মান বসাও 314/4π। আচ্ছা এদিকে আর কি আছে, আচ্ছা এদিকেটা বসিয়ে দিই, আইটা কত 1, আর এদিকে আছে 2, আর এর মান কত 2 ইন্টু 10⁻², 2 ইন্টু 10⁻²। এই 4πটা তাহলে একটু দূরে লিখি, ইন্টু 4π। এবার করতে হবে আমাদের ক্যালকুলেশন। তাহলে কি করতে পারি আমরা, এই 4π কেটে যাবে,
আর কি এটাকে উপরে নিয়ে যাব, তাহলে এখানে থাকছে 314 ইন্টু 10⁻⁻7, নিচে থাকছে 4, এটাকে উপরে নিয়ে গেলে হয়ে যাবে 10⁻², বা 314/4, এখানে কত থাকছে 10⁻⁻5। আচ্ছা, এখান থেকে 10 আমরা নিচে নিয়ে নিলাম, তাহলে কি হবে 314 ইন্টু 10⁻⁻4 এখানে থাকছে, এখানে লিখলাম আমি 40। এবার 40 দিয়ে যদি এই 314কে ভাগ করি তাহলে আমরা উত্তরে পৌঁছে যাব, তাই না? উত্তরে যেটা দেওয়া আছে 7.85 ইন্টু 10⁻⁻4, তাই আমি 10⁻⁻4 করলাম, এটা উত্তর হবে টেসলা। এটা বের হবে 7.85 ইন্টু 10⁻⁻4 টেসলা। 5 নম্বর আমাদের কমপ্লিট। এবার আমরা করব কোশ্চেন নম্বর 6। এখানে একটা চিত্র দেওয়া আছে, ও বিন্দুতে চৌম্বকক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, তাই না? দেখো এই হচ্ছে চিত্র, তাহলে যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখতে পাবো এই তারের 3টি অংশ কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করা যাচ্ছে। এইটুকু অংশকে আমরা বলবো অর্ধ অসীম, যার জন্য ও বিন্দুতে চৌম্বকক্ষেত্র নির্ণয় করতে হবে। QNM এইটুকু অংশকে আমরা ভাবতে পারি একটা অর্ধবৃত্ত, যার জন্য ও বিন্দুতে চৌম্বকক্ষেত্র নির্ণয় করতে হবে। আবার এইটুকু অংশকে আমরা ভাববো অর্ধ অসীম, যার জন্য ও বিন্দুতে চৌম্বকক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে এই তারের 3টি পার্ট, এবার আমি এগুলো লিখে রেখেছি। দেখো যে PQ অর্ধ অসীম, PQ কি অর্ধ অসীম, এর জন্য ও বিন্দুতে যে চৌম্বকক্ষেত্র পাবো B1 বললাম সেটাকে, সেটা হচ্ছে μ0/4 πI/r। অসীম তারের জন্য হতো 2I/r, আর অর্ধ অসীমের জন্য হয় I/r। এবং অর্ধবৃত্তাকার এই QNM অর্ধবৃত্তাকার অংশের জন্য ও বিন্দুতে যে চৌম্বকক্ষেত্র সেটাকে বলা হয়েছে B2। সম্পূর্ণ অংশের জন্য হয় এটা μ0I/2r, তাহলে অর্ধেকের জন্য হবে 1/2। এবং NS অংশের জন্য এটাও অর্ধ অসীম, এর জন্য ও বিন্দুতে চৌম্বকক্ষেত্র হবে μ0/4 πI/r। এখন যদি আমরা কোনো একটাই পয়েন্টে আলাদা আলাদা চৌম্বকক্ষেত্র পাই, হ্যাঁ, তাহলে আমাদের এই চৌম্বকক্ষেত্রের ডাইরেকশনটাও নির্ণয় করতে হবে, কারণ চৌম্বকক্ষেত্র একটা ভেক্টর রাশি। তাহলে এই যে চৌম্বকক্ষেত্র যদি আমরা দেখি এই PQ অংশের জন্য কোন দিকে কাজ করছে, দেখো PQ অংশের জন্য আমরা চৌম্বকক্ষেত্রের ডাইরেকশন বের করার জন্য কি করব, রাইট হ্যান্ড থাম্ব রুলটা ব্যবহার করব। যেদিকে কারেন্টের অভিমুখ সেই দিক বরাবর বড় আঙুল রাখবো, এবং এই আঙুলগুলোর যে সামনের অংশটা যেদিকে নির্দেশ করবে সেটাই হবে আমাদের চৌম্বকক্ষেত্রের ডাইরেকশন, তাই না? তাহলে এই বরাবর কারেন্ট, এবং আমরা চৌম্বকক্ষেত্র এই বিন্দুতে নির্ণয় করব। তাহলে এই যে আঙুলগুলো কোন দিকে বেরিয়ে থাকছে, দেখো এই দিকে বেরিয়ে থাকবে, তাই না? তাহলে এখানে চৌম্বকক্ষেত্র হবে বাইরের দিকে, এই উপরের পয়েন্টে ভিতরের দিকে, কিন্তু এই পয়েন্টগুলোতে চৌম্বকক্ষেত্রের ডাইরেকশন হবে আমাদের তলের বাইরের দিকে, ঊর্ধ্বমুখে। এর জন্য আমরা ডট চিহ্ন দিয়ে চৌম্বকক্ষেত্রটাকে প্রকাশ করি। এবং এই অর্ধবৃত্তাকার অংশের জন্য চৌম্বকক্ষেত্র কোন দিকে হবে, যদি আমরা দেখি কারেন্ট এই দিকে যাবে, হ্যাঁ কারেন্ট এই দিকে যাবে, তাহলে চৌম্বকক্ষেত্র ডাইরেকশন এখানেও কোন দিকে হচ্ছে, দেখো এই পয়েন্টে কিন্তু বাইরের দিকে, দেখো এই পয়েন্টটা আমার বাইরের দিকে বেরিয়ে আসছে, এই পয়েন্টে এই দিকে ভিতরের দিকে, কিন্তু এই পয়েন্টে হচ্ছে বাইরের দিকে। তাহলে এখানেও ডট দিয়ে আমরা প্রকাশ করলাম। এবং এই অংশের জন্য চৌম্বকক্ষেত্র এখানেও কারেন্ট যাবে কোন দিকে, এই দিকে, কারেন্টের ডাইরেকশন তো এদিকে, তাহলে আমরা বুড়ো আঙুলকে রাখবো এই বরাবর। তাহলে দেখো এদিকে কারেন্টের ডাইরেকশন এখানে তলের ভিতরের দিকে, কিন্তু এই পার্টটাতে উপরের পয়েন্টে, যে পয়েন্টে আমরা চৌম্বকক্ষেত্র নির্ণয় করব সেই পয়েন্টে এই আঙুলগুলোকে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে এই বরাবর করলে আমাদের এই পয়েন্টে চৌম্বকক্ষেত্রটা হচ্ছে বাইরের দিকে। তাহলে 3টা পয়েন্টে এই চৌম্বকক্ষেত্রটা আমরা কোন দিকে পেলাম, ঊর্ধ্বমুখে। তাহলে চৌম্বকক্ষেত্রটা একই ডাইরেকশনে কাজ করলে কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে ও বিন্দুতে ওভারঅল যে চৌম্বকক্ষেত্রটা পাবো সেটা হবে, অতএব আমরা লিখব ও বিন্দুতে মোট চৌম্বকক্ষেত্র
ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র বি ইজিক্যাল টু V1 প্লাস V2 প্লাস V3। এরপরে আমরা এই মানগুলো লিখব। μ0/4 I/r প্লাস μ0I/2r হাফ প্লাস μ0/4 I/r। তাহলে এটাও μ0/4 I/r, μ0/4 I/r। তাহলে এটা হয়ে যাবে 2, তাই না? 2 μ0/4 I/r প্লাস এটা প্লাস এটা মিলে হলো 2, আর এটা হয়ে যাবে μ0I/2r হাফ। এরপরে উত্তরে কিভাবে দেওয়া আছে সেটা আমরা দেখব। উত্তরে দেওয়া আছে μ0I/4 r। তাহলে কমন নিব আমরা μ0I/4 r, এই পার্টটা কমন নিচ্ছি। μ0I দুটাতেই আছে, 4r 2 দুগুণী 4, 4r দুটাতে আছে, এটাতে পাই আছে, এটাতে পাই নেই, তাহলে এখানে একটা পাই আমাদের উপরে এক্সট্রা লাগাতে হবে। এখানে কি থাকছে? এখানে থাকছে 2, আর এখানকার সম্পূর্ণটাই কমন চলে গেছে, কিন্তু এক্সট্রা আমরা আরেকটা পাই নিয়েছি, তাই এখানে একটা পাই চলে আসবে, তাহলে পাই কেটে গিয়ে 1 হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের μ0I/4 r 2 প্লাস পাই। ওকে, μ0I/4 r 2 প্লাস পাই, এটা হয়ে যাবে আমাদের উত্তর। ওকে, তাহলে 6 নম্বর আমাদের হয়ে গেল। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 7। পার্শ্ববর্তী চিত্রে নিয়ে একটি রুজু দ্বিজ পরিবাহী তারের মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হলে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। এখানে একটা এরকম পরিবাহী তার দেওয়া আছে, যেটা এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, তার মাঝখানের অল্প একটু অংশকে বৃত্তাকারে বাঁকিয়ে নেওয়া হয়েছে। তাহলে আমাদের এই ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, ব্যাসার্ধ দেওয়া আছে r। ওকে, তাহলে দেখো যে এই যে তারটা অসীম দৈর্ঘ্যের ছিল, তার সামান্য একটা অংশকে বাঁকিয়ে এখানে বৃত্ত তৈরি করা হয়েছে। তাহলে এর 3টা পার্ট আবার আমরা পেয়ে যাব। এইটুকু অর্ধ অসীম, এইটা হলো বৃত্ত, আবার এইটুকু হচ্ছে আমাদের অর্ধ অসীম, তাই না? এটা একটা অসীম দৈর্ঘ্যের তার ছিল, যার কিছু অংশকে বাঁকিয়ে একটা লুপ তৈরি করা হয়েছে, তারের মধ্য দিয়ে I কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে CD এইটুকু অংশের জন্য একটা আমরা চৌম্বক ক্ষেত্র পাবো ও বিন্দুতে, এইটুকু অংশের জন্য চৌম্বক ক্ষেত্র পাবো ও বিন্দুতে, তাই তো? তাহলে আমরা লিখব CD অর্ধ অসীম অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এই রাশিমালাটা আমরা জানি μ0/4 I/r। অসীম দৈর্ঘ্যের জন্য হয় 2I/r, μ0/4 2I/r, আর অর্ধ অসীমের জন্য μ0/4 I/r। তাহলে এইটুকু অংশের জন্য এটা, তাহলে এইটুকু অংশের জন্য একই রাশিমালা হবে μ0/4 I/r। ওকে, এবার বৃত্তাকার অংশের জন্য এটাকে যেহেতু সম্পূর্ণ বৃত্তই আমরা কল্পনা করে নিব, তাই DEF বৃত্তাকার অংশের জন্য যে চৌম্বক ক্ষেত্র হয় তা হয় μ0I/2r, বৃত্তাকার অংশের জন্য হয় μ0I/2r। এবার আমাদের দেখতে হবে এদের ডাইরেকশনগুলো। তাহলে ডাইরেকশনগুলো কি হবে? দেখো যে এই যে CD অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কী হবে? আমরা এই আঙুলটাকে আবার কারেন্টের ডাইরেকশনে রাখবো, বুড়ো আঙুলটাকে, এবং এই আঙুলগুলোকে কার্ল করব। তাহলে দেখতে পাচ্ছি এই অংশের জন্য চৌম্বক ক্ষেত্র যেটা পাবো, এই দিকে হলে ভিতরের দিকে পেতাম, আর এই দিকে হলে কোন দিকে পাচ্ছি? এই দিকে, অর্থাৎ তারটাকে বাড়িয়ে আমরা এখানে নিয়ে যাব, এই দিকে চৌম্বক ক্ষেত্র, এই আঙুলগুলো বাইরের দিকে হলে ডট। তারপরে এই CDFG অংশের জন্য এখানেও একই, বাইরের দিকে, এখানেও ডট। তারপরে বৃত্তাকার অংশের জন্য দেখো কোন দিকে পাচ্ছি? ভিতরের দিকে, তাই না? বুড়ো আঙুলটিকে কারেন্টের ডাইরেকশনে, এই আঙুলগুলো যেদিকে ডিনোট করবে সেই দিকে হবে চৌম্বক ক্ষেত্র। তাহলে এই অংশের জন্য চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে হলে ক্রস। তাহলে
এই দুটো চৌম্বক ক্ষেত্র একই দিকে, তাহলে এদেরকে আমাদের করতে হবে যোগ। ও বিন্দুতে যখন মোট চৌম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করব, মোট চৌম্বক ক্ষেত্র, তখন B1 ও B2 হবে প্লাস, এবং যেটা ডাইরেকশন অপোজিট দিকে সেটা করতে হবে মাইনাস। তাহলে এটা করব, এই দুটো করব প্লাস, এটাকে করব মাইনাস। তাহলে এটা আর এটা তো একই রাশিমালা, μ0/4πi/r, μ0/4πi/r, তাহলে কি হয়ে যাবে 2μ0i/4πr, আর এটা এরকমই থাকলো μ0i/2r। ওকে, এরপরে এই 2 দিয়ে 4কে কেটে দিলে এখানে থাকছে 2, তাহলে কি হলো μ0i/2πr, μ0i/2πr, আর এটা এরকমই থাকছে μ0i/2r, μ0i/2r। এরপরে আমরা এখান থেকে কি কমন নিব, দেখো μ0i/2r কমন নিয়ে নিব, μ0i/2r, কারণ μ0i/2r দুটোতেই আছে। তাহলে এখানে এক্সট্রা কি থাকছে, একটা পাই, তাহলে এটা তো হচ্ছে 1/π, এখানে আর কিছু থাকবে না, সেখানে হয়ে গেল 1। এটাই আমাদের অ্যান্সারে দেওয়া আছে। তাহলে খুব সহজ অঙ্ক ছিল, যদি আমরা এই জিনিসটা বুঝে নিতে পারি যে এটা একটা অসীম দৈর্ঘ্যের তার ছিল, তার সামান্য একটা অংশকে বাঁকিয়ে বৃত্ত করা হয়েছে, তাহলে 3টি অংশের জন্য আলাদা আলাদা চৌম্বক ক্ষেত্র পাবো, এবং তাদের ডাইরেকশনগুলো আমাদের বের করে ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে সেই অনুযায়ী আমাদের চৌম্বক ক্ষেত্রটা বের করতে হবে। ওকে, এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেন। 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহযুক্ত কোনো রুজু পরিবাহী তার থেকে 20 সেমি দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? একদম ইজি অঙ্ক, এটা থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা করে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই এর যে সলিউশনটা আমাকে পাঠাবে। ওকে, তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 9। একটি দীর্ঘ অন্তরিত তড়িৎবাহী তার CDEFG আকারে রাখা আছে, তার মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হলে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে? হ্যাঁ, এটা মোটামুটি 7 নম্বর অঙ্কের মতো, প্রায় একই, শুধুমাত্র এখানে দেখো যে যেটা রুজু তার, রুজু অংশ যেটা CDFG, এই অংশে কারেন্ট চলে গেছে বাম থেকে ডান দিকে, আর যেটা বৃত্তাকার অংশ সেখানে কারেন্টের ডাইরেকশনটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এবার যেভাবে আমাদের দেওয়া আছে সেভাবেই আমাদের সলভটা করতে হবে। তো ছবিটাকে একটু ঠিক করে নিই, তারপরে বাকি জিনিসগুলো তো একই রকম হবে। হ্যাঁ, একটু শুধু ছবিটাকে আমাদের ঠিক করতে হবে। বৃত্তাকার অংশটা একই থাকবে, এটা হলো আমাদের বৃত্তাকার, এখানে এইরকম একটা লম্বা অংশ দেওয়া আছে, এটা হচ্ছে আমরা করছি কোশ্চেন নম্বর 9, তাই না? ব্যাসার্ধ এটারও দেওয়া আছে আর, হ্যাঁ ব্যাসার্ধটা আর, যেদিকে নিই না কেন। এবার নাম কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে C, এখানে দেওয়া আছে D, CD, এখানে দেওয়া আছে F, এখানে দেওয়া আছে G, এটা হলো O, আর উপরে E ঠিক দেওয়া আছে। তাহলে এদিকে কারেন্ট হচ্ছে এইভাবে প্রবাহিত হচ্ছে, আর তারের মধ্য বৃত্তের মধ্য দিয়ে কারেন্ট এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, ডাইরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তো এটাতে আমরা এই অংশটা লেখার দরকার নেই। এখানে কি করব যে আমাদের এই CDFG, এটা একটা অসীম দৈর্ঘ্যের তার, CDFG এর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। অসীম দৈর্ঘ্যের তারের জন্য ও বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা সেটা কি হবে? তাহলে আমরা এটাকে একবারে লিখে দিই, গোটা তারটা কি CDFG অসীম দৈর্ঘ্যের অসীম অংশের জন্য, CDFG অসীম অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রকে ধরলাম B1, সেটা হবে μ0/4π, এখানে শুধু একটা হয়ে যাবে 2I, μ0/4π 2I/r। ওকে, এরপরে এই যে FG, এই পার্টটা আমাদের আর লাগবে না, কারণ এটাকে আমরা একটাই তার ধরে নিয়েছি। এবার বৃত্তাকার অংশ DF, এই যে বৃত্তাকার অংশ সেটা DFE লিখলাম, অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এটাকে বলবো আমরা B2, এটা একই হবে μ0I/2r। ওকে, এবার দেখবো আমরা ডাইরেকশনগুলো।
এই যে সি ডি এফ জি এই যে অসীম দৈর্ঘ্যের তার জন্য ডাইরেকশন কী হবে, আমরা এই কারেন্টের অভিমুখে আবার বুড়ো আঙুলকে রাখবো, তারপর দেখব এই আঙুলগুলো কোন দিকে ডিনোট করছে, এই অংশে। হ্যাঁ, তাহলে দেখো এই অংশে আবার বাইরের দিকে, তাহলে বাইরের দিকে হলে আমরা লিখব ডট। তারপরে এই বৃত্তাকার অংশের জন্য আমরা ডাইরেকশন বের করব। এই অংশে যদি আমরা বুড়ো আঙুলকে রাখি তাহলে দেখতে পাচ্ছি যে কারেন্টের ডাইরেকশন এদিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই তো? আচ্ছা, এইদিকে। তাহলে কারেন্টের ডাইরেকশন এদিকে, তাহলে আমাদের এই আঙুলগুলো কোন দিকে বেরিয়ে আসছে, বাইরের দিকে। এই পয়েন্টে তো ভিতরের দিকে, কিন্তু এই পয়েন্টে বাইরের দিকে। এখানেও করলে এই পয়েন্টে বাইরের দিকে, এদিকে ভিতরে, কিন্তু এই পয়েন্টটাতে দেখো বাইরের দিকে বেরিয়ে আসছে। তাহলে বাইরের দিকে বেরিয়ে আসলে কি হবে, ক্রস তো হবে না, ডট হবে। তাহলে এটা ঊর্ধ্বমুখী, এটা ঊর্ধ্বমুখী, তাই না? এটা লিখে দিলাম ঊর্ধ্বমুখী। দুটাতেই যে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন সেটা পাচ্ছি আমরা বাইরের দিকে, তলের বাইরের দিকে। তো এবার মোট চৌম্বক ক্ষেত্র বের করবো। ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র কী হবে, B1 প্লাস B2। এগুলো মুছে দিচ্ছি, ইজি একটা যোগ। যেহেতু দুটোই চৌম্বক ক্ষেত্র তলের বাইরের দিকে, তাহলে একই দিকে হলে চৌম্বক ক্ষেত্র দুটো নর্মাল যোগ হয়ে যাবে। তাহলে আমরা মান বসাই দেব, μ0 2I/4 পাই r প্লাস μ0 I/2r। এখান থেকে এটা কেটে যাবে, এখানে থাকছে 2, তাহলে কি হবে μ0 I/2 পাই r প্লাস μ0 I/2r। এবার কি কমন যাবে, উত্তর কীভাবে দেওয়া আছে, μ0 I/2r 1/π প্লাস 1। হ্যাঁ, এটাই কমন নেওয়া হয়েছে। μ0 I/2r কমন নিলাম, μ0 I/2r দুটাতেই আছে, তাহলে এখানে এক্সট্রা কি থাকছে 1/π, আর এখানে থাকছে 1। এটাই উত্তর। হ্যাঁ, আর ডাইরেকশন ঊর্ধ্বমুখে, ডাইরেকশনটা এখানে লিখে দিই ঊর্ধ্বমুখী। এটা হলো আমাদের অ্যান্সার, μ0 I/2r 1/π প্লাস 1। ওকে, এটা হচ্ছে তলের ঊর্ধ্বমুখে। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 10। একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস 10 সেন্টিমিটার, পাক সংখ্যা 25, কত প্রবাহের জন্য কুণ্ডলীর কেন্দ্রে 6.28 × 10⁻⁻5 ওয়েবার m/2 মানের চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। একদম ইজি অঙ্ক। আমাদের এখানে বের করতে হবে প্রবাহ মাত্রার মান, তাই তো? কুণ্ডলীর জন্য যে চৌম্বক ক্ষেত্র এটা হয় μ0, কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্র। এটাকে মুছে দিচ্ছি। আমাদের কি কি তথ্য দেওয়া আছে আগে আমরা লিখে নিই। ব্যাস দেওয়া আছে, ব্যাস 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? হ্যাঁ, ব্যাসার্ধ হবে তাহলে 5 সেন্টিমিটার। এটাকে মিটারে করে নিই, 5 × 10⁻2 মিটার। পাক সংখ্যা n দেওয়া আছে 25, আমাদের বের করতে হবে I কত, আর দেওয়া আছে হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান B = 6.28 × 10⁻5 ওয়েবার m/2। আমরা জানি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান, আমরা জানি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B = μ0 Ni/2r, তাই না? μ0 Ni/2r।
এই রাশিমালাটা অবশ্যই মুখস্থ করে নেবে। μ0ni/2r বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে n সংখ্যক পাকের জন্য যে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা μ0ni/2r μ0ni/2r। ওকে, এবার আমরা মানগুলো বসিয়ে দেবো তাহলেই। আচ্ছা, আমাদের বের করতে হবে এখানে আই, তাহলে আইটাকে আগে ক্যালকুলেশন করে নিই। তাহলে হচ্ছে আমাদের μ0ni/b2r বা n = b2r/μ0। আচ্ছা, আই বের করবো, তো i = μ0n। এবার মান বসাবো। বি কত 6.28 × 10⁻⁻5 2, আর কত 5 × 10⁻², 5 × 10⁻², আর μ0 4π × 10⁻7, n কত 25। এবার এটার ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে দেখো এখানে 10⁻⁻5, এখানে 10⁻², আর নিচে আছে 10⁻7। এটা যদি উপরে যায় তাহলে এটা হয়ে যাবে +7। তাহলে এটা মিলে এটাকে কেটে দিবে, 5 দিয়ে এটাকে কেটে দিলাম, 25কে 5, এটা দিয়ে এটাকে কেটে দিলাম, থাকছে 2। তাহলে আমাদের আলটিমেট এখানে কি থাকছে 6.28, উপরে আর কিছু নেই, এখানে একটা পাই আছে। তাহলে পাইটাকে যদি ভেঙে দিই তাহলে হবে 22/7। তাহলে এই 7টা এবার চলে যাবে উপরে, আর এখানে থাকছে 5 আর 2 10, আর একটা 22, পাইয়ের জন্য 22। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই পেয়ে যাব 0.19 এম্পিয়ার। এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের কোশ্চেন নম্বর 10। 9 নম্বর তো হয়ে গেছে, কোশ্চেন নম্বর 10। তাহলে 10 নম্বর কোশ্চেন হয়ে গেল। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই এই ক্লাসটি শেষ করা হচ্ছে। আমি চেষ্টা করব নেক্সট পার্টটা তাড়াতাড়ি করে আপলোড করে দেওয়ার। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।